নমস্কার, গ্লোরিফান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি জিওপলিটিক্স বা ভূ রাজনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপনা করতে চলেছি। আমার বিনীত নিবেদন, অনুগ্রহ করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনুন। নিশ্চিতভাবে আপনাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে এই প্রতিবেদনটি, কারণ অনেক রিসার্চ করে এই প্রতিবেদনগুলি আমি তৈরি করি। এই রকম তথ্যভিত্তিক প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদনটিকে একটি লাইক ও শেয়ার দিন। শুরু করি আজকের প্রতিবেদন। থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু কী। আজ আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে ভারতের মাস্টার স্ট্রোক, গ্রেট নিকোবর মেগা প্রজেক্ট। এটি কেন এত গুরুত্বপূর্ণ, আর ভারতের রাজনীতিতে এর বিরোধিতাই বা কেন করা হচ্ছে, এটা জানতে হলে চলুন আপনাদের নিয়ে যাই ভারতের সুদূর দক্ষিণ প্রান্তে। মূল ভূখণ্ড পেরিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণে ভারত মহাসাগরের গভীরের একটি দ্বীপপুঞ্জ, যা বর্তমানে দেশের অন্যতম কৌশলগত, বৃহত্তম, পরিবেশগত এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেটি হলো গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ। ঘন রেইন ফরেস্ট, বিরল বন্যপ্রাণী এবং আদিবাসী উপজাতি ও অস্পৃশ্য উপকূল রেখার জন্য পরিচিত একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জ হল গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটিকে ভারত সরকার ভবিষ্যতের একটি কৌশলগত, সামুদ্রিক ও অর্থনৈতিক হাব বা কেন্দ্রে রূপান্তরিত করবার জন্য একটি মেগা প্রকল্প রূপায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো গ্রেট নিকোবর প্রকল্প বা গ্রেট নিকোবর প্রজেক্ট, যা হলো ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপে পরিকল্পিত একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও কৌশলগত মেগা পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। প্রথমে আমি আপনাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থানটা একটু বর্ণনা করি। আপনারা সবাই জানেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মোটামুটি এই অঞ্চলটিতে প্রায় 572টি ছোট বড় দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত। আমি আপনাদের ম্যাপটা দেখাই। ভারত মহাসাগরের এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের উপকূল রেখা বরাবর, উপকূল রেখা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তামিলনাড়ু সোজা বঙ্গোপসাগরের দক্ষিণে ভারত মহাসাগরের গভীরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান দ্বীপপুঞ্জের ওপরে মায়ানমার, তার কোকো দ্বীপ, এই কোকো দ্বীপ মায়ানমারের কোকো দ্বীপের ঠিক নিচে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ। আন্দামানের নিচে নিকোবর দ্বীপপুঞ্জ। এর মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল চলে গেছে। আন্দামান আর নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আর কোকো দ্বীপ, মায়ানমারের কোকো দ্বীপ এবং আন্দামানকে পৃথক করেছে কোকো প্রণালী, কোকো স্ট্রেট। আর এই যে নিকোবর দ্বীপপুঞ্জকে সুমাত্রা দ্বীপ, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে 6 ডিগ্রি চ্যানেল। এর নিচে 0 ডিগ্রি চ্যানেল অবস্থিত। আমরা জানি 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা। নিরক্ষরেখা সূর্যকিরণ লম্বালম্বিভাবে কিরণ দেয়, তার ফলে এই অঞ্চলে অবস্থিত সমস্ত নদী এবং সমুদ্রের জলরাশি তাড়াতাড়ি বাষ্পায়িত হয় এবং প্রতিদিন এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই এই অঞ্চল প্রচুর রেইনফল ফরেস্ট দেখতে পাওয়া যায়। এইবার আমি আসি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান দ্বীপপুঞ্জটি মূলত 4টি বড় দ্বীপ নিয়ে গঠিত। সেটি কি?
একটি হচ্ছে উত্তর আন্দামান, এই যে উত্তর আন্দামান এটা, তারপরে মিডিল আন্দামান, মধ্য আন্দামান, তারপরে সাউথ আন্দামান, এইটা হচ্ছে সাউথ আন্দামান, আর নিচে হচ্ছে লিটল আন্দামান। এর ঠিক নিচে অবস্থিত হচ্ছে নিকোবর আইল্যান্ড। নিকোবরের তিনটি প্রধান দ্বীপ, কার নিকোবর, এটা লিটল নিকোবর, এটি প্রধান তিনটি দ্বীপ, আর গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের ঠিক নিচে শেষ পয়েন্টটি ভারতবর্ষের সাউদার্ন মোস্ট পয়েন্ট, সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এইটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট, গ্রেট নিকোবরের একদম নিচে অবস্থিত। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, শ্রী বিজয়পুরম বর্তমান নাম। সেটি কোথায় অবস্থিত, এই যে পোর্ট ব্লেয়ার, এটি হচ্ছে সাউথ আন্দামানে অবস্থিত। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক অবস্থিত নর্থ আন্দামানে, নর্থ আন্দামানে। মোটামুটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থানটা আপনাদের পরিষ্কার করে বোঝাতে পারলাম। এবার আসি এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের জন্য যে প্রকল্পটি আমাদের গ্রহণ করা হয়েছে, সেটি হচ্ছে গ্রেট নিকোবর প্রকল্প। সেটি কি? গ্রেট নিকোবর প্রকল্প আমি আগেই বললাম, ভারত মহাসাগর অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণের একটি দ্বীপের পরিকল্পিত একটি অতি উচ্চাভিলাষী ও কৌশলগত মেগা পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। এটি নীতি আয়োগ দ্বারা প্রস্তাবিত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমন্বিত উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ ANIIDCO দ্বারা বাস্তবায়িত এই প্রকল্পের মোট বাজেট আনুমানিক ৮১,০০০ কোটি টাকা। এই প্রকল্পর 4টি প্রধান অংশ, অর্থাৎ এই প্রকল্পের অধীনে ১৬৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 4টি মূল পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভূ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি? 1 নম্বর পরিকাঠামোটি হলো আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল। ট্রান্সশিপমেন্ট কি? ট্রান্সশিপমেন্ট হচ্ছে আমাদের জাহাজগুলি সাধারণত আন্তর্জাতিক কন্টেনার যে নিয়ে আসে, মানে আন্তর্জাতিক কন্টেনার বন্দরগুলিতে, অর্থাৎ কার্গো বা কন্টেনার জাহাজগুলি সরাসরি নিজেদের গন্তব্যে না পৌঁছে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে যাওয়ার যে প্রধান প্রক্রিয়াটাকে, এটাকে বলা হয় মেরিটাইম ভাষায় ট্রান্সশিপমেন্ট। ভারতের মোট ট্রান্সশিপমেন্ট কার্গোর প্রায় 75% এই সব বিদেশি বন্দর অর্থাৎ সিঙ্গাপুর আর কলম্বোকে ব্যবহার করে করা হয়। সেই জন্য ওর বিকল্প হিসাবে এই আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনালটি তৈরি করা হবে এই গ্রেট নিকোবর দ্বীপে। এটি গালাথিয়া বে বা গালাথিয়া উপকূলে 20 মিটার বেশি প্রাকৃতিকভাবে গভীরতা সম্পন্ন একটি গভীর সামুদ্রিক বন্দর তৈরি করা হবে। এটি সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের বিকল্প হিসাবে কাজ করবে। গালাথিয়া বে হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলেই তৈরি করা হবে এই আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টাওয়ারটি। দ্বিতীয় পরিকাঠামোটি হল গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর। এটি একটি সামরিক এবং বেসামরিক উভয় কাজের উপযোগী একটি বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হবে, যা আন্তর্জাতিক সংযোগ এবং প্রতিরক্ষা জোরদার করবে। তৃতীয় পরিকাঠামোটি হল হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র। 450 MVA ক্ষমতা সম্পন্ন গ্যাস এবং সৌরশক্তি চালিত পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে এই অঞ্চলে। চতুর্থ পরিকাঠামোটা হলো একটি স্মার্ট টাউনশিপ তৈরি করা হবে, গঠন করা হবে। একটি অত্যাধুনিক শহর ইকো ট্যুরিজম জোন গড়ে তোলা হবে। 16,000 হেক্টরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত একটি সম্পূর্ণ নতুন জনপদ বা টাউনশিপ গড়ে তোলা হবে।
সুতরাং গ্রেট নিকোবর প্রকল্পটি কি বোঝা গেল, এখানে মূলত চারটি মূল পরিকাঠামো গড়ে তোলা হবে। এক নম্বর হলো আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, গভীর সামুদ্রিক বন্দর। 2 নম্বর হলো গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর। 3 নম্বর হলো হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র। 4 নম্বর হলো স্মার্ট টাউনশিপ। এবার একটি একটি করে এর গুরুত্ব বোঝা যায়, এর ভূ রাজনৈতিক গুরুত্ব কি। 1 নম্বর আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, গ্যালাথিয়া বে উপকূল অঞ্চলে এটি তৈরি করা হবে। 20 মিটারের গভীর সামুদ্রিক বন্দর। আমি আগেই বললাম যে ভারতের কার্গো বা কন্টেনার জাহাজগুলি সরাসরি আমাদের নিজেদের বন্দরগুলি যেমন চেন্নাই, যেমন কলকাতা, যেমন মুম্বাই বন্দরে ভিড়তে পারে না, কারণ ভারতের ম্যাক্সিমাম বন্দরই 14 থেকে 16 মিটার গভীর তার জলের গভীরতা। কিন্তু বিশ্বের বড় বড় মালবাহী জাহাজগুলি আল্ট্রা লার্জ যে কন্টেনার ভেসেল, সেগুলোর জন্য 18 থেকে 20 মিটার গভীর বন্দরের প্রয়োজন। তাই এই বিশাল জাহাজগুলি সরাসরি ভারতের মূল ভূখণ্ডের বন্দরে ভিড়তে পারে না। এবং বিশ্বের প্রধান যে পূর্ব পশ্চিম আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের যে রুটটি, বিশ্বের প্রধান পূর্ব পশ্চিম আন্তর্জাতিক সামুদ্রিক যে বাণিজ্যিক রুট অর্থাৎ ইস্ট ওয়েস্ট শিপিং রুট, সেটি একটু আপনাদের দেখিয়ে দিই। সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, এই হচ্ছে প্রশান্ত মহাসাগর। এইখান থেকে দক্ষিণ চীন সাগর হয়ে এটা দক্ষিণ চীন সাগর হয়ে এই মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরে হয়ে এটা ভারত মহাসাগর থেকে লোহিত সাগর, সুয়েজকাল, ভূমধ্যসাগর হয়ে এটা আটলান্টিক মহাসাগরে চলে যাবে। এই রুটটি হচ্ছে বিশ্বের প্রধান পূর্ব পশ্চিম আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যিক রুট। বোঝা গেল? ভারত মহাসাগরের বুক চিরে কলম্বোর খুব কাছাকাছি দিয়ে সিঙ্গাপুর হয়ে এটি চলে গেছে। তাই এই আন্তরিক রুট থেকে ভারতের মূল ভূখণ্ডে বন্দরগুলোতে আসতে জাহাজগুলিকে অনেকটা পথ ঘুরতে হয়, যা বেশ ব্যয়বহুল। তাই এই সমস্যা সমাধানের জন্য মেরিটাইম বাণিজ্যের বড় জাহাজগুলি সরাসরি কলম্বো এবং সিঙ্গাপুরকে যে হাব বা বন্দর হিসাবে ব্যবহার করে, তার পরিপূরক হিসাবে, তার বিকল্প হিসাবে এই আমাদের গালাথিয়ান বে উপকূলে এই টার্মিনালটি তৈরি করা হচ্ছে। এর অর্থনৈতিক ইমপ্লিকেশন কি, গুরুত্ব কি, সিগনিফিকেন্স কি? অন্য দেশের বন্দর ব্যবহার করলে তাদেরকে আমাদের রাজস্ব দিতে হয়। তার ফলে প্রতি বছর ভারতের সিঙ্গাপুর এবং কলম্বোকে প্রায় 1500 থেকে 2200 কোটি টাকার বৈশ্বিক রাজস্ব আমাদের দিতে হয়, যা আমাদের লোকসান হয়, সরাসরি কলম্বো এবং সিঙ্গাপুরের পকেটে যায়। এবং কার্গো ট্রান্সশিপমেন্টের জন্য, ওঠানামার জন্য অনেক সময় নষ্ট হয়। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে যদি জ্যাম থাকে তাহলে ব্যবসায়ীদের আরও বেশি সময় যায়, যার জন্য পণ্য পৌঁছাতে কয়েক সপ্তাহ দেরি হয়, যা ভারতীয় পণ্যের লজিস্টিক খরচ বৃদ্ধি করে, যার ফলে পণ্যের দাম বৃদ্ধি পায়। এছাড়া বৈদেশিক বাণিজ্য অন্য দেশের উপর নির্ভরশীল, অর্থাৎ অন্য দেশের বন্দরে পণ্য নামিয়ে সেইখান থেকে জাহাজের মাধ্যমে সেইখান থেকে আমাদের এখানে কি হয়, মাল অন্য অন্য ছোট ছোট শিপের মাধ্যমে ভারতের বন্দরগুলিতে নিয়ে আসা হয়। ভারতের প্রায় 75% আমি বলেছিলাম ট্রান্সশিপমেন্ট এইসব বিদেশি বন্দরগুলোতে করা হয়। এর যে এইখান থেকে নিয়ে আসতে আমাদের যে খরচ আর সময়, তার বিকল্প হিসাবে ভারতের এই টাওয়ারটি অর্থাৎ মেগা বন্দরটি তৈরি করা হচ্ছে, 20 মিটার বেশি গভীরতা সম্পন্ন। গ্রেট নিকোবর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ এক পরিকাঠামো। এটি ডিজাইন করা হচ্ছে সিঙ্গাপুর এবং কলম্বোর
কলম্বোর ট্রান্সশিপমেন্টের একাধিপত্য ভাঙার জন্য। সুতরাং এছাড়াও এইখানে এই হাবটা, আমাদের এই হাবটি তৈরি হলে, গ্রেট নিকোবর প্রকল্পে এই মেগা হাবটি তৈরি হলে আমাদের বিদেশি জাহাজ আমাদের বন্দরে নোঙর করবে, আমাদের রাজস্ব বৃদ্ধি পাবে, আমাদেরও অর্থনৈতিকভাবে আমরাও সমৃদ্ধ হব। এটা হলো অর্থনৈতিক দিকে এর গুরুত্ব। দ্বিতীয় অংশটি কি? দ্বিতীয় অংশটি আমি বলেছি যে আমাদের যে সামুদ্রিক যে আন্তর্জাতিক বিমানবন্দর, গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর, গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর এটি সামরিক বেসামরিক উভয় কাজেই এটিকে ব্যবহার করার জন্য উপযোগী করে তোলা হবে। গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে গ্রেট নিকোবর একটি বড় দ্বীপ। এটি এমন জায়গায় অবস্থিত যেখানে নৌবাহিনীর ইতিমধ্যে একটি ঘাঁটি রয়েছে, যেটার নাম হচ্ছে আইএনএস বাজ। বাজ মানে বাজ পাখি। এখানে বিমান ওঠানামা করার জন্য যে রানওয়ে রয়েছে সেটি 3000 ফুট ছিল, এখন বাড়িয়ে সেটিকে 6000 ফুট করা হয়েছে। অন্যদিকে আন্দামানের ওপরে যে কোকো দ্বীপ রয়েছে সেখানে মায়ানমার তাদের সেনাবাহিনী একটি রানওয়ে 2300 মিটার তাদের একটি রানওয়ে ছিল, সেটাকেও তারা আমাদের দেখা দেখি 7500 থেকে 800 ফুট করেছে। এখানে চীনের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা ভারতের বৈদেশিক নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরক্ষার ক্ষেত্রে, বৈদেশিক সুরক্ষার ক্ষেত্রে চীনের স্ট্রিং অফ পালস কৌশলের অংশ হিসাবে কোকো দ্বীপে চীনের অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাইছি যে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রকল্পটি কেন এত সংবেদনশীল। বর্তমানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, আগের নাম ছিল, এখন হচ্ছে শ্রী বিজয়পুরম। এখানে একমাত্র এখানেই ভারতবর্ষের ট্রাই সার্ভিস কমান্ড মানে 3টি বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থলবাহিনী, সেনাবাহিনী 3 স্টার অফিসারদের দ্বারা পরিচালিত হয়। বর্তমানে একজন ভাইস অ্যাডমিরাল এর দায়িত্ব রয়েছে। চীনের আমি যে বললাম স্ট্রিং অফ পালস, যা বৈদেশিক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, সেই কৌশলটি কি? মূলত চীন ভারত মহাসাগরের অঞ্চলে ঘিরে সামরিক ও বাণিজ্যিক ঘাঁটির একটি নেটওয়ার্ক তৈরি করছে, যা ভূ রাজনৈতিক প্রচেষ্টা বলে এই কৌশলটিকে ভারতীয় জাতীয় এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গভীর দুশ্চিন্তার বা নেতিবাচক প্রভাব ফেলেছে। চীনের এই নীতি ভারতের প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মায়ানমারের কিয়াকপিউ ও জিবুতি বন্দরে চীনের সামরিক পরিকাঠামো তৈরি করে ভারতকে চারদিক থেকে অবরুদ্ধ করা একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি আগেই বলেছি যে এই ভারতে এই যে বাণিজ্যের যে রুটটি, এই রুটটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী হল মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীটি কোথায় অবস্থিত আমি আপনাদের আরেকবার দেখাই। মালাক্কা প্রণালীটি হচ্ছে, দেখুন, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মাঝখানে হচ্ছে মালাক্কা প্রণালী। এই প্রণালীটি দিয়ে এই যে মূল যে আমাদের বাণিজ্যিক রুট, সামুদ্রিক যে বাণিজ্য রুট, এই রুটের এটি হচ্ছে চোক পয়েন্ট। এটি চোক পয়েন্ট। এটি যদি অবরুদ্ধ করে দেয় চীন এবং ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে প্রভূত বাধা সৃষ্টি হবে। সুতরাং এই চোক পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলের ওপর নজরদারি বাড়াবার জন্য ভারতের এই গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করার উদ্দেশ্য।
এটি একটি সামরিক এ বেসামরিক উভয় কাজের উপযোগী বিমানবন্দর হবে, যা আন্তর্জাতিক সংযোগ এবং প্রতিরক্ষা জোরদার করবে। সুতরাং বোঝা গেল এই প্রকল্পটি অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই অঞ্চলে আমি যে বললাম দ্বীপটি বিশ্বের অন্যতম ব্যস্ততম যে সামুদ্রিক বাণিজ্যিক পথ, তার মালাক্কা প্রণালী থেকে এইখানে যে এই যে আমাদের নিকোবর দ্বীপটি মাত্র 40 নটিক্যাল মাইল দূরে অবস্থিত, 40 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। কোনো দেশের সমুদ্র সীমা হয় তার 12 নটিক্যাল মাইল পর্যন্ত তার সমুদ্র সীমা। সুতরাং 40 নটিক্যাল মাইল দূরে অবস্থিত মালাক্কা প্রণালী ভারত থেকে খুব একটা দূরে নয় এই দ্বীপটি থেকে, অর্থাৎ আমাদের এই মেগা প্রকল্পটি থেকে। সুতরাং এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে দিয়ে চীনকে কাউন্টার করা সম্ভব। ভারত মহাসাগরের অঞ্চলে চীনের ক্রমবর্ধমান যে সামরিক এবং নৌবাহিনীর যে আধিপত্য, তারপর কড়া নজরদারি চালাতে এই প্রকল্পটি ভারতবর্ষের একটি বিশাল কৌশলগত ভারতবর্ষকে সুবিধা দেবে। এই প্রকল্পটি যেমন দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রের জন্য জরুরি, তেমনি এটি আবার তীব্র বিতর্কের সম্মুখীন হয়েছে। ভারতবর্ষের রাজনীতিতে এ নিয়ে প্রচণ্ড বিতর্ক চলছে, প্রচণ্ড বিরোধিতা চলছে। কেন? ইউনেস্কো ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত এই রেন ফরেস্ট, যেটা আমি বললাম যে নিকোবর দ্বীপে রয়েছে, এখানে প্রায় 7 থেকে 9 লক্ষ গাছ কাটা পড়ার আশঙ্কা রয়েছে এই প্রকল্পের জন্য। বিশাল নিকোবরের যে মেগাপোড পাখি, এই নিকোবর অঞ্চলে বিরল মেগাপোড যে পাখি, বিরল প্রজাতির, এবং এই অঞ্চলের লুপ্তপ্রায় লেদারব্যাক কচ্ছপ এই অঞ্চলে অবস্থান করে। এইখানে যদি এই টাউনশিপটা গড়ে ওঠে, তাহলে এই অঞ্চলে এই বিরল প্রজাতির মেগাপোড পাখি এবং লেদারব্যাক কচ্ছপের প্রজননের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে যা পরিবেশবিদরা মনে করছেন। এছাড়া এখানকার আদিবাসী জনজাতিরা, তারা এখানে বসবাসকারী অত্যন্ত বিপন্ন। সম্পেন এবং নিকোবরি আদিবাসীদের সংস্কৃতি এবং আবাহনস্থল ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। যদিও এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সমস্ত পরিবেশগত দিক খতিয়ে দেখে এবং কঠোর সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দিয়ে এই প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য ছাড়পত্র বহাল রেখেছে, এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আদিবাসীদের তাদের বর্তমান বাসস্থান থেকে উচ্ছেদ করা হবে না, তাদের স্থানান্তর করা হবে না। কেন? তারা অনেকটা গভীরে বসবাস করে এই অরণ্যের। আন্দামান অরণ্যের 75% এই রেন ফরেস্ট দ্বারা পরিবেষ্টিত। এই অঞ্চলের এই যে গাছগুলি যদি এই প্রকল্পের জন্য কাটা হয়, তার বিকল্প হিসাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য হরিয়ানা রাজ্যে বিকল্প বনায়ন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি এই গ্রেট নিকোবর প্রকল্পটি কি, তার গুরুত্বটা কতটা ভূ রাজনীতিতে, আমাদের ভারতবর্ষের সুরক্ষা এবং অর্থনৈতিক দিক দিয়ে তার গুরুত্ব কতটা, এবং এর বিরোধিতার কারণগুলো কি, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পেরেছি, আপনাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রতিবেদনটিকে একটি লাইক ও শেয়ার দিন। ধন্যবাদ।